প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন। সম্ভবত আমি তার আগের টার্ম থেকে বিধানসভার সদস্য ছিলাম, কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনের। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে পক্ষে, তিনি বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক কর্মের সাথে সম্পৃক্ত, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম দঙ্গে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে, সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহ দিতাম, আরও বলুন। অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা যে সবাই যেন আমরা তার মতো থেকে একটু রস গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সবটাই পেরেছেন, কথা বলবো না, যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সোচ্চার ছিলেন। যেমন একটা কথা তিনি সবসময় বলতেন যে ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে, তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন। যাই হোক, এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না, সেভাবেই তিনি চেষ্টা করেছেন। যাই হোক, এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন। আমি বিরোধী দলের নেতা, তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময়, শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার যে কথা বলার জন্য। এটাই সর্বকালের বিরোধী বেঞ্চ যারা, তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সবসময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময়ও হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন, এই কংগ্রেস দলের ছিলেন, পেছনের বেঞ্চে বসতেন, আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি, যেটা খুব ভালো লাগে আমাদের, ওনাকে কিন্তু সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী নেতা ছিলেন, রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম। তো তিনি এটা মনে রেখেছেন, যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে, জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেনদা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম না। আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে, কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলি স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।